ওয়ান্স আপন রিডিং উইথ আলী তারিকের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এবারে ফিরে যাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পুতুল আছে রীতিকথাতে। মাঝখানে ছোট কিছু বিরতি ছিল আমাদের। এই পর্বে আমরা পড়ছি পুতুল নাচের রীতিকথার পঞ্চম অধ্যায়। এই অধ্যায়টি একটু বড়, তো দুভাগে পড়ব আমরা। একটি কথা বলে নিতে চাইছি যে আমরা যখন পৃথিবীর বিশ্ব সাহিত্যের মহৎ উপন্যাসগুলো পড়ি, তখন একেকটা উপন্যাসের একেকটা অংশ পড়ার সময় অন্য আরও কিছু উপন্যাসের কথা আমাদের মনে পড়ে যায়। উপন্যাস অথবা গল্প মনে পড়ে যায়। তো আপনাদের এই গল্প শুনতে, শুনতে যদি কোনো এরকম লেখার কথা মনে পড়ে তাহলে মন্তব্যে জানাতে পারেন। আম আমার এই অংশটুকু পড়ার সময় কিছুটা মনে হয়েছিল ফ্রান্স কাফকার মেটামরফোসিসের কথা। আম আরও কিছু উপন্যাসের কথা মনে পড়েছিল। আমি আমারটা একটাই রাখলাম। আপনাদের কাছ থেকে শুনতে চাই এরকম আরও কোনো উপন্যাসের কথা আপনাদের মনে পড়ে কিনা? তো শুরু করছি পুতুল নাচের রীতিকথা পঞ্চম অধ্যায়। যামিনী কবিরাজের বউ বাঁচিয়া উঠিয়াছে। ভগবানের দয়া, যামিনী কবিরাজের বউয়ের কপাল, শশীর গৌরব। গোপাল ছেলের সঙ্গে আজকাল প্রায় কথা বন্ধ করিয়া দিয়াছে। যামিনী কবিরাজের বউ বাঁচিয়া উঠিয়াছে বলিয়া নয়, অন্য কারণে। অন্তত সাধারণ মানুষের তাই ধরিয়া লওয়া উচিত। গোপাল ছেলের সঙ্গে আজকাল প্রায় কথা বন্ধ করিয়া দিয়াছে। যামিনী কবিরাজের বউ বাঁচিয়া উঠিয়াছে বলিয়া নয়, অন্য কারণে। অন্তত সাধারণ মানুষের তাই ধরিয়া লওয়া উচিত। ব্যাপারটা হইয়াছিল এই। শশীর বেশ পসার হইয়াছে। বাজিতপুরের সরকারি ডাক্তারকে ডাকিতে খরচ অনেক। অনেকে শশীকেই ডাকে। যামিনী কবিরাজের বউয়ের চিকিৎসার জন্য কয়েকদিন শশী দূরে কোথাও যাওয়া বন্ধ তো করিয়াছেই, ৩ মাইল দূরের নন্দনপুরের কল পর্যন্ত ফেরাইয়া দিয়াছে। এই সময়টা যামিনী কবিরাজের বউ মরিতে বসিয়াছিল। গোপালের উস্কানিতে যামিনী ঝগড়া করিয়া অপমান করিয়া শশীর আসা যাওয়া বন্ধ করিবার চেষ্টা করিয়া সফল হয় নাই। দূর গ্রামে রোগী দেখিতে পাঠাইতে না পারিয়া ছেলের উপর গোপাল খেপিয়া গিয়াছে। অথচ বাড়াবাড়ি করিবার সাহস তাহাদের ছিল না। শশীকে তাহারা দুজনে ভয় করিতে শুরু করিয়া দিয়েছিল। মনে পাপ থাকার এই একটা লক্ষণ। মনে হয় সকলে সব বুঝি জানে। সাপ উঠিয়া পড়ার আশঙ্কায় কেঁচো খড়িবার চেষ্টাতেও মানুষ ইতস্তত করে। আকাশে চাঁদ ওঠে, সূর্য ওঠে। পৃথিবীটা চিরকাল ঈশ্বরের রাজ্য। মানুষের এই বদ্ধমূল সংস্কার সহজে যাইবার নয়, হাজার পাপ করিলেও নয়। এমনি করে তুমি, গোপাল বলিয়াছিল, পসার রাখবে? লোকে ডাকতেলে যাবে না? মক্কেল ফিরিয়ে দেবে? বলিয়াছিল, যামিনী খুড়ো কোনোদিন এতটুকু উপকার করবে যে অর্জুন এত করছো? নিজের সর্বনাশ করে পরের উপকার করে বেড়ানো কোন দেশে বুদ্ধির পরিচয় বাপু? আমার মার যদি অমনি অসুখ হতো? শশী বলিয়াছিল। কেন বলিয়াছিল কে জানে। তোমার মা তো বাপু বেঁচে নেই। কপাল ভালো, তাই আগে আগে ভেগেছেন। তোমার যা সব কীর্তি, যে কীর্তি সব তোমার। তুই উচ্ছন্নে যাবি শশী। যামিনী কবিরাজের বউ বাঁচিয়ে উঠিবার পর বিপজ্জনক গাম্ভীর্যের সঙ্গে গোপাল বলে, এইবার কাজকর্মে মন দাও শশী। যামিনী খুড়োর ইচ্ছে নয় তুমি আর ওদের বাড়ি যাও। ঠাকুরদাকে পুলিশে দেওয়া উচিত। সর্বনাশ, শশী সব বলে কি? তোমার ইচ্ছেটা কি শুনি? হ্যাঁ হ্যাঁ বাপু, মনের বাসনাটা তোমার কি? সব ছেড়ে ছুড়ে আমি কাশি চলে গেলে তুমি বোধহয় খুশি হও। গুরুদেব তাই বলছিলেন। বলছিলেন আর কেন গোপাল, এবার চলে এসো। আমি ভাবছিলাম শশীর একটু স্থিতি করে দিয়ে যাই। হঠাৎ সব ছেড়ে চলে গেলে ও কোন দিক সামলাবে? কিন্তু তুমি এরকম আরম্ভ করলে, আর একটা দিনও আমি থাকি কি করে? গোপাল করিবে সংসার ত্যাগ, গোপাল যাইবে কাশী। সম্মুখ যুদ্ধ ত্যাগ করিয়া পিছন হইতে গোপালের এই ধরনের আকস্মিক আক্রমণ শশীর অভ্যাস হইয়া গিয়াছে। সে এতটুকু টলে না। কি অন্যায় কাজটা করেছে আমি তাই বলুন না। কি করেছো? মুখে চুনকালি মেখেছো। সবাই কি বলছে তোমার কানে যায় না? আমার কানে আসে। যামিনী খুড়োর বউয়ের অসুখে তোমার এত দরদ কেন? ডাক্তার মানুষ তুমি, একবার গেলে ওষুধ দিলে চলে এলে। দিন রাত রোগীর কাছে পড়ে থাকলে বলবে না লোকে যে আগে থাকতে কিছু না থাকলে? এসব আপনার বানানো কথা। এ অভিযোগ সত্য বলিয়া গোপালের রাগ বাড়িয়া যায়। গোপাল ছেলের সঙ্গে কথা বলে না।
একটি কথা নয়। বাহিরের ঘরে ফরসের উপর খাতাপত্র ছড়াইয়া বসিয়া গোপাল হিসাব দেখে, খাতক, ঋণ প্রার্থী, পরামর্শ প্রার্থী ও অনুগ্রহ প্রার্থীদের সঙ্গে কথা বলে। শশী ঘরের ভিতর দিয়ে পার হইয়া যাইবার সময় গোপাল হঠাৎ কথা বন্ধ করিয়া আর চোখে ছেলের দিকে তাকায়। কথা বলিবে না, না বলুক, ছেলেকে গলার আওয়াজও সে শুনে নেবে নাকি? তা নয়। শশীকে দেখিলে গোপালে ডাকতে ইচ্ছে হয়, শশী শোন। এই ইচ্ছেটা দমন করিবার সময় গলা দিয়া গোপালের আওয়াজ বাহির হয় না। গোপাল বাক্যহারা হইয়া থাকে। শশী বাহির হইয়া গেলে অনুগ্রহ প্রার্থীকে বলে, শুধু এসো তো, যাচ্ছে কোথায়? সে যদি আসিয়া বলে যামিনী কবিরাজের বাড়ি, গোপাল একদম খেপিয়া যায়। ইয়ার কি, ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? অনুগ্রহ প্রার্থীর চোখে আর পলক পড়ে না। যামিনী কবিরাজের বইয়ের গুটিগুলি শুকাইয়া ঝরিয়া পড়িতে কার্তিক মাস কাবার হইয়া অগ্রহায়ণেরও কয়েকদিন লাগিয়েছে। তাহাকে দেখিলে এখন ভয় করে, করুণা হয়। সর্বাঙ্গের ছোট ছোট ক্ষতগুলি এখনো লালচে রঙের কদর্য কতগুলো গর্ত। সময়ে বার কয়েক চুমটি পড়িয়া পড়িয়া ক্ষতের কতক দাগ অনেকটা মিলাইয়া আসিবে, কতক থাকিবে। কিন্তু যামিনী কবিরাজের বইয়ের রূপের খ্যাতি আর রহিল না। রূপই গেল নষ্ট হইয়া, রূপের খ্যাতি। একটা চোখও তাহার নষ্ট হইয়া গিয়াছে। এই ক্ষতিটাই যামিনী কবিরাজের বউকে কাবু করিয়াছে সবচেয়ে বেশি। শুধু ক্ষতচিহ্ন ভরিয়া রূপ নষ্ট হওয়াটাও তাহার কাছে সহজ ব্যাপার নয়। রূপ তাহার ৩৩ বছরের আত্মীয়, ৩৩ বছরের অভ্যাস। এক গোছা চুল কাটিতে মেয়েরা কাতর হয়। এ তো তাহার সর্বাঙ্গীন সৌন্দর্য, আসল সম্পত্তি। তবু এটা তাহার সহ্য হইত। মনকে সে এই বলিয়া বুঝাইতে পারিত যে আর কি তাহার ছেলে খেলার বয়স আছে? ছেলে ভোলানো রূপ দিয়া এখন সে করিবে কি? কিন্তু চোখ কানা হইয়া যাওয়া, এ তো রূপ নষ্ট হওয়া নয়, এ যে কুৎসিত হওয়া, কদর্য হওয়া। তাহাকে দেখিলে এবার যে লোকের হাসি পাইবে, তাহার অমন ডাগর চোখ। চোখটা নষ্ট হয়ে গেল শশী, আমি কানা হয়ে গেলাম। কি আর করবেন সেন দিদি, বেঁচে যে উঠেছেন। শশী সান্ত্বনা দেয়। এর চেয়ে আমার মরাই ভালো ছিল শশী, যামিনী কবিরাজের বউ বলে। বলে, দেখলে ঘেন্না হয় না? না না, ঘেন্না হবে কেন? ঘেন্না হয় না। যামিনী কবিরাজের বউকে দেখিলে শশীর দুঃখ হয়। ঘেন্না হয়তো হয় না, না ঘেন্না হয় না, শশী সেরকম নয়। কিন্তু সেনদিদির দাম যে কমিয়াছে তাতে সন্দেহ নাই। শশী অবশ্য বুঝতে পারে না, সেনদিদির আকর্ষণ যতখানি কমিয়াছে সহানুভূতি দিয়া তাহার ক্ষতিপূরণ হইয়াছে। সেনদিদির হাসি আর দেখিবার মতো নয়। তাহার একটি চোখে এখন আর গভীর স্নেহ রূপ নেয় না। তাহার মুখের দিকে অবাক হয়ে চাহিয়া থাকিবার সাধ্য এখন আর কাহারও নাই। সেনদিদির মুখের কথা, তাহার স্নেহ ও পক্ষপাতিত্ব আজ আর অমূল্য নয়। তাহার জন্য শশীর দুঃখ হয়, কিন্তু শশীকে সে আর তেমনভাবে টানিতে পারে না। প্রতিদিন সেনদিদিকে দেখিতে আসার সময় শশী আজকাল পায় না। আসিলেও বেশিক্ষণ বসিবার তাহার উপায় নাই। যামিনী কবিরাজের বউকে ভালো করিয়া শশীর পশার কয়েকদিনেই বাড়িয়া গিয়াছে। রোগীকে সে আর ফিরাইয়া দেয় না, দেখিতে যায়, পকেটে টাকা লইয়া বাড়ি ফেরে। একটা রাত্রি সে তো নন্দনপুরেই কাটিয়া আসিল। যাতায়াতের খরচ আর 10 টাকা ভিজিট। গ্রামে 10টা রোগী দেখিলে 10 টাকা। এক রাত্রে 10-10টা টাকা পাওয়া সহজ কথা নয়। যামিনী কবিরাজের বউ বলে, সেনদিদিকে ত্যাগ করলে নাকি শশী? না সেনদিদি, রোগীর বড় ভিড়, আসবার সময় পাই না। আহা, বেঁচে থাকো বাবা, তাই হোক, আরও রোগী হোক, লক্ষপতি হোক, ভগবানের কাছে দিনরাতে এই প্রার্থনা করছি। যামিনী কবিরাজের বউ যেন কাঁদিয়া ফেলিল। রোগা শরীর, আবেগে কান্নাই চলিয়া আসে। বিয়ে করে সংসারী হও, দেশ জুড়ে তোমার নাম হোক, তাই দেখে যেন মরতে পারি। এক চোখে কোটরে ঢুকানো তাহার একটি মাত্র ডাগর চোখের নিরতিশয় মোহাচ্ছন্ন সজল দৃষ্টিতে শশীকে সে দেখিতে থাকে। যামিনীর চারারা ওদিকে হামানদিস্তায় ঠকাঠক শব্দে গুল্ম গোড়া করে। যামিনী খায় তামাক, কাশে আর ভাবে। স্ত্রীর ঘরের চৌকাঠও সে ডিঙায় না। শশীর সঙ্গে কথা বলে না, ভাবনার তাহার অন্ত নাই, থাকার কথাও নাই। এই বয়সে
বয়স তাহার 60-এর উপর গিয়াছে। মানুষের আর কত সহ্য হয়। কাণ্ড দেখো, এতদিনের রূপসী বউটা এমন কুৎসিত হইয়াই বাঁচিয়া উঠিল যে চোখে দেখিলে মাথা ঘোরে। ভালো এক আপদ আসিয়া জুটিয়াছিল। শশী মানুষকে মরিতেও দিবে না। গ্রামবাসী কিন্তু যামিনীর মুখে অন্য কথা শোনে। শশীর চিকিৎসা, চিকিৎসাই বটে। অমনি চিকিৎসা হলে রুগীকে আর শিগগির শিগগির স্বর্গে যাবার ভাবনা ভাবতে হয় না। মেরেই ফেলেছিল। বসন্তের চিকিৎসা ও কি জানে? কত ওষুধপত্র দিয়ে আমি শেষে। বলে, চোখটা কি গেল সাদে ওই লক্ষ্মী ছাড়ার দুদাগ ওষুধ খেয়ে। এসব কথা গোপালের কানে যায়। গ্রামের অনেকে গোপালের কাছে গিয়া বলে যে যামিনী কবিরাজ আচ্ছা নিমখারাম গোপালের ছেলের নিন্দা করিয়া বাড়াইতেছে। সংবাদটা বলিবার সময় অনেকে মনে মনে হাসে। গ্রামের লোকের অনুমান শক্তি প্রখর। সকালে আকাশের দিকে চাহিয়া তাহারা বলিতে পারে বিকালে বৃষ্টি হইবে। বিকালে যদি নেহাত বৃষ্টি নাই হয়, সে অপরাধ অবশ্য আকাশের। গোপাল যামিনী কবিরাজের বউ আনিয়া দিবার পর গ্রামের লোক 4-5 বছর ধরিয়া যাহা অনুমান করিয়াছিল তাহা যদি মিথ্যা হয়, তবে পৃথিবী মিথ্যা। অর্থাৎ সে অপরাধ গ্রামের লোকের অনুমান শক্তি ছাড়া জগতের আর সমস্ত কিছুর। তাই যামিনী কবিরাজ সংক্রান্ত কোনো সংবাদ দেবার সময় গম্ভীর মুখে গোপালের দিকে চাহিয়া মনে মনে তাহারা হাসে। গোপালের রাগ হয়। সে যামিনীকে বলে, কি শুনছি খুড়ো, ছেলে নিন্দে কেন? কার নিন্দে? শশীর। যামিনী আশ্চর্য হইয়া যায়। আমি শশীর নিন্দে করব? এই কথা তোর বিশ্বাস হয় গোপাল? ঘরে নিন্দা করো, আমার কাছে নিন্দা করো কথা নেই, কিন্তু খবরদার বাইরে যেন নিন্দে করো না খুড়ো। কিন্তু যামিনী নিজেকে সামলাইতে পারে না। তাহার অসহ্য জ্বালা। সে ফের শশীর নিন্দা করিয়া বসে। বলে, গাটাকে ও ছোড়া উচ্ছন্ন করে দেবে। ছোড়ার চুল ছাটার কায়দা দেখেছিস? মাঝে মাঝে শশীকেও সে অপমান করে। শশী গায়ে মাখে না। আগে শশী কারো অপমান সহ্য করিত না। আজকাল তাহার এক প্রকার অদ্ভুত ধৈর্য আসিয়াছে। যামিনীর কথায় তাহার একেবারেই রাগ হয় না। সেন দিদির অসুখ উপলক্ষে ওর যে পরিচয় সে পাইয়াছে, তাহাতে বুঝিতে তাহার বাকি থাকে না সংসারের বদ্ধ পাগল ছাড়াও কম বেশি অনেক পাগল আছে। এক এক বিষয়ে মাথায় যাহাদের আশ্চর্য বিকার থাকে, যামিনীও তাদেরই একজন। ওর অর্থহীন অপমানে রাগ করিলে নিজেও সে এমনি পাগলের দলে গিয়া পড়িবে। তাছাড়া আর এক দিক দিয়া শশীর মন শান্ত হইয়া স্থিতি লাভ করিয়াছিল। তাহার ইন্টেলেকচুয়াল রোম্যান্সিক পিপাসা, যাহা চায়ের ধোঁয়ার মতো, জলীয় বাষ্প ছাড়া আর কিছু নয়, চাও নয়। জীবনকে দেখিতে শিখিয়া, অত্যন্ত অসম্পূর্ণ ভাষা ভাষাভাবে জীবনকে দেখিতে শিখিয়া সে অবাক হইয়া দেখিয়াছে যে এইখানে এই ডোবা আর জঙ্গল আর মশা ভরা গ্রামে জীবন কম গভীর নয়, কম জটিল নয়। একান্ত অনিচ্ছার সঙ্গে গ্রামে ডাক্তারি শুরু করিয়া ক্রমে ক্রমে এই জীবন শশীর যে ভালো লাগিতেছে, ইহাই তাহার প্রথম ও প্রধান কারণ। তারপর যাত্রাদলের অভিনেতা সাজিয়া কুমুদের আবির্ভাব। মোনালিসার কুমুদ, ভেনাস ও কিউপিডের কুমুদ, শেলি, বায়রন, হুইটম্যানের কুমুদ, পেক খাওয়া ওয়ালস ফক্সট্রট নাচা কুমুদ, নিরাক্ষের প্রেমিক কুমুদ, তার চেয়ে বয়সে জ্ঞানে বিদ্যায় বুদ্ধিতে শ্রেষ্ঠ কুমুদ। যাত্রা দলের অভিনেতা সাজিয়া তাহার আবির্ভাব। হে কি ব্যর্থ যায়! শশীর মন শান্ত হইয়াছে, স্থিতি লাভ করিয়াছে। কেমন করিয়া হঠাৎ সে বুঝিতে পারিয়াছে কিডস্কিনের জুতাটা, আশ্চর্য শাড়িটা, বিস্ময়কর ব্লাউজটাই আসল। আর আসল তখনকার কুমুদের টাকাটা। তারপর তোমার চেহারা তো আছেই, সেটাও একটু দরকার। আর দরকার বিশ্বজগৎকে একটু ডোন্ট কেয়ার ভাব। জমিল রোমান্স। শশী এটা বুঝিয়াছে, কিন্তু হিসাব তো কম নয়। অতগুলো সমন্বয় তো তুচ্ছ নয়। এটাও শশী স্বীকার করে। স্বীকার করে যে ব্যাপারটা মন্দ নয়, মানুষের সভ্যতার খুবই অগ্রগতির পরিচয়, চমৎকার উপভোগ, লোভ করিবার মতো। পাইলে সে লাভবানই হইত, কিন্তু বঞ্চিত হইয়াছে বলিয়া মনের মধ্যে অসন্তোষ পুড়িয়া রাখিবার মতো কিছু নয়। শশী ইহাও বুঝিয়াছে জীবনকে শ্রদ্ধা না করিলে জীবন আনন্দ দেয় না। শ্রদ্ধার সঙ্গে আনন্দের বিনিময় জীবন দেবতার এই রীতি। শশী তাই প্রাণপণে জীবনকে শ্রদ্ধা করে। সংকীর্ণ জীবন,
মলিন জীবন, দুর্বল পঙ্গু জীবন, সমস্ত জীবনকে, নিজের জীবনকে সে শ্রদ্ধা করে সকলের চেয়ে বেশি। কুসুমের সঙ্গে কিন্তু শশীর আর একদিন ঝগড়া হইয়া গিয়াছে। রাত্রে একদিন হঠাৎ কুসুমের পেটে ব্যথা করিয়াছিল, অসহ্য প্রাণঘাতী ব্যথা। শশীকে না ডাকে উপায় ছিল না। রাত্রে, বিশেষত শীতের রাত্রে ঘুম ভাঙিয়া বিছানা ছাড়িয়া উঠিয়া গিয়া ডাক্তারি করাটা শশীর এখনো ভালো রকম অভ্যাস হয় নাই। প্রথমে সে একটু বিরক্তই হইয়াছিল। পেটে ব্যথা, পেটে ব্যথার জন্য হাড় ঘোষের বংশে কে কবে ডাক্তার ডাকিয়েছে? একটু গরম তেল মালিশ করিয়া দিলেই হইত। কিন্তু কুসুমের ব্যথার প্রতাপ দেখিয়া শশীর বিরক্তি টেকে নাই। কলিক, কে জানে। কি খেয়েছিলে পরাণের বউ? জবাব দিয়াছিল মতি। বউ আজ কিছু খায়নি ছোটবাবু, দাদার সঙ্গে ঝগড়া করে সারাদিন উপোস করেছে। একাদশীর দিন এ অস্ত্রী মানুষ করলে উপোস হবে না? কথাটা সাংঘাতিক। একাদশীর দিন এই উপবাস করার কথাটা, এমন কাজ করবার মতো বুকের পাটা কুসুম ছাড়া আর কারো হইতো কিনা সন্দেহ। কিছু খাওনি পরাণের বউ? খেয়েছি, খাবো না কেন, একটা মাছের আঁশ খেয়েছি। কুসুম ধুকিতে ধুকিতে বলিয়াছিল। তাহা হইলে একাদশীর দিন উপবাস করে নাই। ঝগড়ার কথাটাই সত্য। একাদশী উল্লেখটা মতি অনর্থ করিয়াছে। শশীর হঠাৎ রাগ হইয়া গিয়াছিল। কেন? কি বৃত্তান্ত না জানিয়া মতি অমন জাত মন্তব্য করে কেন? কিন্তু কুসুমের কি হইয়াছে বলে? পেটের ব্যথাটা বড় রহস্যময় অসুখ, পরীক্ষা করিয়া দেখিবার উপায় নাই। সত্য কি মিথ্যা বুঝিবার উপায় নাই। থার্মোমিটার, স্টেথোস্কোপ কোনোটাই কাজে লাগে না। রোগী যা বলে তাই সই। ব্যথাটা ডান দিকে বলিলে ডান দিকে, ঝিলিক দেওয়া ব্যথা বলিলে ঝিলিক দেওয়া ব্যথা, চঞ্চনে একটানা ব্যথা বলিলে চঞ্চনে একটানা ব্যথা। সন্দেহ করিবার জো নাই। কুসুমের বর্ণনা শুনিয়া শশী কিছুই বুঝিতে পারে নাই। পরাণকে সে আড়ালে ডাকিয়া লইয়া গিয়াছিল। খানিক পরে বাড়ি গিয়া পাঠাইয়া দিয়াছিল ওষুধ, নিজে আর ফিরিয়া যায় নাই। এই হইল তাহার অপরাধ। পরদিন খবর লইতে গিয়ে দেখে কুসুম আগুন হইয়াছে। মরিনি, এই আপনার টাকা। কুসুম সত্য সত্যই আঁচলে বাঁধা 2টি টাকা শশীর সামনে রাখিল। শশীর বুঝিতে বাকি রহিল না এই উদ্দেশ্যেই সে আঁচলে টাকা বাঁধিয়া ঘরের কাজ করিতেছিল। মতি বলিল, তোর কি আস্পর্ধা বউ? বুচি নাই। বুচি অনেকদিন আগে শ্বশুরবাড়ি চলে গিয়াছে। সে থাকিলে অন্য কিছু বলিত, আরো কড়া, আরো ঝাঁঝালো কিছু। কুসুম শান্তভাবে বলিল, মা একলা গোয়াল সাফ করছে, যা তো মতি লক্ষ্মীটি, হাত লাগাবি যা। সুদেবের সঙ্গে তোর বিয়ের পরামর্শটা ছোটবাবুর সঙ্গে করে নি। মা যেন গোয়াল ফেলে ছুটে না আসে বাবু। কাজ সেরে একেবারে চান করে আসবি, ছোটবাবু বসবে। কুসুম হুকুম দিতেও জানে। কেন জানিবে না? সকলে মিলিয়া তোষামত করিয়া গরু কেনার জন্য তাহার অনন্ত জোড়া বাগাইয়া লয় নাই। সেও ছাড়িবে কেন? মাঝে মাঝে ভয়ানক দরকারের সময় শশীর সঙ্গে এখন সে যে কলহ করিবে, এমনি দরকারের সময় হুকুম তাহার সকলকে মানিতে হইবে। মতি চলিয়া গেলে শশী বলিল, ওষুধ খেয়ে কাল তোমার পেট ব্যথা কমানি নাকি বউ? ও ভারী ওষুধ, কটা এটুকু সাদা বড়ি, ওষুধ না ছায়। নিজে একবার আসতে পারেননি? বড়ি খেয়ে ব্যথা যদি না কমতো? এর নাম অকৃতজ্ঞতা। ব্যথা তাহা হইলে কমিয়াছিল। রাত্রে একবার উঠিয়া আসিয়া দেখিয়া কে ওষুধ দিল, ওষুধ খাইয়া ব্যথাও কমিল, তবু কুসুমের মন ওঠে নাই। শশী বিরক্তি বোধ করিল। তোমার সব বিষয়ে একটু বাড়াবাড়ি আছে বউ। কি আছে? বাড়াবাড়ি? হ্যাঁ গো ছোটবাবু, আছেই তো। তা যাই বলেন, 1 ঘন্টা ধরে বুক পরীক্ষা ম্যালেরিয়া জ্বর হলে আমি করি না। সে বুক পরীক্ষা করিবে? সে কি ডাক্তার? কুসুমের মনটা শশীর বোধগম্য হয় না। পেট ব্যথার জন্য কাল 1 ঘন্টা স্টেথোস্কোপটা ওর বুকে লাগাইয়া হৃদস্পন্দন শুনিলে ও কি সুখী হইত? কুসুমের মাথা ধরার চিকিৎসা বোধ হয় পা টেপা। সে ডাক্তার মানুষ, এসব পাগলামিকে প্রশ্রয় দিলে তাহার চলিবে কেন? টাকা পেলে কোথায় পরাণের বউ? যেখান থেকেই পাই, আপনার ভিজিট দিয়েছি, নিয়ে যান। কোথা থেকে পেয়েছো না বললে নিতে পারিনি বউ। কেন, চুরি করেছি ভাবেন নাকি? শশী ভাবিল এই বেশ সুযোগ পাওয়া গিয়াছে। কুসুমের এই কথাটাকে পরিহাসে দাঁড় করাইয়া দিলেই সে হাসিয়া ঠান্ডা হয়ে যাবে। তা আশ্চর্য কি,
চুরি না করলে টাকা তুমি কোথায় পাবে? রোজগার করো? কুসুম বলিল, আমার বাপ ঢের রোজগার করে, তাই বলে আমরা কি আপনার তুললি? লোকের গলায় ছুরি দেওয়ার পয়সা আমরা বড়লোক হইনি, তাই আপনারা গরিব বলেন গরিব, চোর বলেন চোর। শশী মুখ কালো করিয়া বাড়ি ফিরিল। সারাদিন তাহার মন খারাপ হইয়া রহিল। নিজের চারিদিকে সে যে শিক্ষা ও সভ্যতার খোলটি সযত্নে বজায় রাখিয়াছিল, কুসুম তাহাতে ফাটল ধরাইয়া দিয়াছে। কুসুমের কথা মিথ্যা নয়। হারু ঘোষের চেয়ে তাহার বাবা কি একদিন গরিব ছিল না? লোকের গলায় ছুরি দিয়াই গোপাল যে পয়সা করিয়াছে, এ কথারও প্রতিবাদ চলিবে না। গোপালের চেয়ে কুসুমের বাবা ঢের বেশি ভদ্রলোক। কুসুমকে তাহার বাবা মধ্যে মধ্যে পত্র লেখে। গোপালের সাধ্য নাই অমন সুন্দর হস্তাক্ষরে ওরকম চিঠি লিখতে পারে। ঠিকানায় কুসুমের নামটা বাংলায় লিখিয়া কুসুমের বাবা বাকিটা লেখে ইংরেজিতে। গোপাল ABCDও চেনে না। অপমানটা করিবার সময় কুসুম হয়তো এইসব কথা মনে রাখিয়াছিল। গ্রামের লোকেরা তাহাকে যে ছোটবাবু বলিয়া ডাকে, ইহাতে শশীর গৌরব কিছু নাই। এটা উপাধি মাত্র, শুধু নাম, সম্মান নয়। গোপালের মক্কেলরা শিশুকালে আদর করিয়া তাহাকে ছোটবাবু বলিয়া ডাকিত। ডাকটা কি করিয়া গ্রামে ছড়াইয়া গিয়া এবং টিকিয়া আছে। এসব ভুলিয়া গিয়া সে কি অহংকারী হইয়া উঠিতেছিল? সকলের সঙ্গে ছোটবাবুটির মতো ব্যবহার শুরু করিয়া দিয়েছিল। শশীর আত্মসম্মান অত্যন্ত আহত হইয়া রহিল। সে ভাবিল, আমার রকম সকম দেখে কুসুম হয়তো মনে মনে হাসে। কুসুম হয়তো ভাবে, আঙুল ফুলে কলা গাছ হলে এমনই করে মানুষ। বাপের চুরি জামারির পয়সায় লেখাপড়া শিখে এত কেন? কুসুম ক্ষমা চাহিতে আসিল দিন চারেক পরে। দুপুরবেলা চুপি চুপি, চোরের মতো। শশীর ঘরের পিছনে বাগান। বাগানে লিচু হয়, আম হয়, কাঁঠাল হয়, কপি হয়, নটে শাক হয়, তীব্রগন্ধি কাঠালি চাপা, লাল বোটা শিউলি ফুল ফোটে। বাগান দিয়ে আসিয়া ঘরের জানালার ফাঁকে ফিসফিস করে কুসুম ডাকিল, ছোটবাবু শুনুন। শশীর ঘুরিয়া বাগানে গিয়ে দেখে জানালার নিচে তাহার অত সাথের গোলাপ চারাটি কুসুম দুই পায়ে মাড়াইয়া মাটিতে পুঁতিয়া দিয়াছে। গাছটা মারালে কেন বউ? কিসে দাঁড়াচ্ছ দেখে দাঁড়াতে হয়। শশীর সাধের ফুলের চারাকে হত্যা করিয়া শুরু করিল কুসুমের কাজ হইল। শশী তাহাকে ক্ষমা করিয়া ফেলিল সমস্ত অপরাধ। আজ পর্যন্ত কুসুম তাহার কাছে যত অপরাধ করিয়াছে সব। কুসুম বলিল, 4 রাত সে ভালো করে ঘুমায় নাই। কথাটা শশী বিশ্বাস করিল। কুসুম অম্লান বদনে মিথ্যা বলে জানিয়াও বিশ্বাস করিল, কারণ কুসুমের মুখে কথাটার প্রমাণ ছিল এবং চোখে ছিল জল। কুসুম আরও বলিল, কয়েকদিনের মধ্যেই সে বাপের বাড়ি চলিয়া যাইবে। তার বাবা ভুবনেশ্বর পত্র দিয়াছে। ছোট বাবুকে রাগাইয়া চলিয়া যাইবার কথাটা ভাবিতে তাহার এমন খারাপ লাগিতেছিল, তাই ক্ষমা চাহিতে আসিয়াছে। আমার এই স্বভাবের জন্য কেউ আমাকে দুচোখে দেখতে পারে না। মুখের আমার আটক নেই। শশী জিজ্ঞাসা করিল, সেদিন রাত্রে তোমার কি হয়েছিল বলো তো? সত্যি বলো। পেট ব্যথা করছিল। জিভ দেখি। কুসুম সলজ্জভাবে জিভ দেখাইল। জিভ তো পরিষ্কার। জিভ পরিষ্কার হবে না কেন ছোটবাবু? না, জীব অপরিষ্কার থাকিবার কোনো কারণ নাই। কুসুমের স্বাস্থ্য বাহিরের ফাঁকি নয়, ভিতরে সে খুব মজবুত। কুসুমকে শশীর এই জন্যই ভালো লাগে। 10 বছরে একবার এক রাত্রে শুধু একটু পেটের ব্যথায় কষ্ট পায়, আর কোনো রোগ বালাই নাই। এই তো চাই। সব বাঙালি ঘরের মেয়ের এরকম স্বাস্থ্য হইলে যাত্রা আজ ডুবিতে বসিত না। শশী এই কথাও ভাবে। জানালা দিয়ে উৎসুক দৃষ্টিতে ঘরের ভিতর চাহিয়া কুসুম বলিল, আপনার ঘরটা একটু দেখে যাব ছোটবাবু? চলো না, সিন্ধু ওদের কাউকে ডাকি? হ্যাঁ, না, আমি একাই দেখে যাই। কুসুম একাই শশীর ঘর দেখিল। শশী জানিত এটা উচিত নয়, কিন্তু বারণও সে করিল না। ভাবিল, ওর যদি বদনামের ভয় না থাকে, আমার বয়ে গেল, আমি তো ডাকিনি। শশীর ঘর দেখিয়া কুমুদ বলিয়াছিল, বেশ সাজানো ঘর। কিন্তু জাদুঘর মিউজিয়ামের মতো মানুষের শোবার ঘরে কি আর দেখিবার থাকে? বড় আলমারি দুটির 5টি তাক, একটি আলমারিতে ঠাসিয়া বই ভরিয়াও কুলায় নাই, মাথার উপরে উঁচু করিয়া সাজাইয়া রাখা হইয়াছে। অপরটির উপরের তাক 3টিতেও ডাক্তারি বই সাজানো, নিচের তাকে চকচকে ডাক্তারি যন্ত্রপাতি। কোনটা কি কাজে লাগে? কুসুম জিজ্ঞাসা করিল।
কুসুমের যেন তাড়াতাড়ি নাই, যতক্ষণ খুশি শশীর ঘরে থাকিতে পারে। দেয়ালে কয়েকটা ছবি আর ফটো টাঙানো আছে। কুসুম অন্যমনস্কর মতো সেগুলো দেখিল। ফটোগুলি অধিকাংশই শশীর বাড়ির স্ত্রী পুরুষের। কোনো মন্তব্য নিষ্প্রয়োজন। কুমুদের ফটোটা দেখিয়া কুসুম বলিল, সে লোকটা না? গত বৎসর শশী দেয়ালে একগোছা ধানের শীষ টাঙাইয়া দিয়াছিল। দেখিয়া কুসুম ভারী খুশি। কাঠের বাক্সে কি আছে? ওষুধ? দেখি। ওই ছোট আলমারিতে ওষুধ রাখিয়াছে, আবার বাক্সে কেন? এই ঘরে আপনি একা শোন ছোটবাবু? একাই শুই। তা বউ আসতে আর দেরি কত? শিগগির বাপের বাড়ি চলে যাব ছোটবাবু, আর আসবো না। আসবে না? সে কি? শশী অবাক হইয়া গেল। কুসুম একটু ভাবিল। আসবো, অনেক দেরি করে আসবো। হয়তো ও বছর, নয়তো পরের বছর। ঠিক কিছু নেই। আচ্ছা যাই ছোটবাবু। শশী বলিল, কি করে যাবে? বাবা ওদিকের দাওয়ায় এসে বসেছেন, ঘুমিয়ে উঠলেন। তবে? কুসুম জিজ্ঞাসা করিল। সে যে বিশেষ ভয় পাইয়াছে মনে হয় না। বিপদে কুসুম শান্তই থাকে, বিচলিত হয় না, দিশেহার হয় না। শশী বলিল, একটু বসো। বাবা এখনই বাইরের ঘরে চলে যাবেন। তবে দরজাটা বন্ধ করে দিন, দেখতে পান যদি। কে জানিত নিয়তি আজ গোপাল হইয়া ঘুম ভাঙিয়া ওদিকের দাওয়ায় বসিবে, আজ 7 বছর পরে। তো এই ছিল আজকের পাঠ, পুতুল নাচের ইতিকথার 5ম অধ্যায়, প্রথম অর্ধেক। বাকি অর্ধেক আমরা পরবর্তী পর্বে পড়ব। আপনাদের আশা করি ভালো লাগছে। জানাবেন কোনো বইয়ের কথা, কোনো বিখ্যাত উপন্যাসের কথা, লেখকের কথা মনে পড়ে গেল কিনা। সবাইকে শুভেচ্ছা, আবার দেখা হবে।